প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ অধ্যায় 14 জীবে শক্তির প্রবাহ সম্পর্কে পড়ব। এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব: চালক সংশ্লেষণ ও শ্বসন, চালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন নির্গমন পরীক্ষা, চালক সংশ্লেষণের স্থান, চালক সংশ্লেষণের গুরুত্ব, শ্বসনকালে শক্তি উৎপন্ন হওয়ার প্রমাণ, মানুষের শ্বসনের গুরুত্ব। সালোক সংশ্লেষণ ও শ্বসন। পৃথিবীর এই যে বিচিত্র জীব জগৎ, তা টিকে থাকার জন্য দরকার হয় শক্তি। এই শক্তি কোথা থেকে আসে জানো? পৃথিবীর সব শক্তি আসে সূর্য থেকে। যে রাসায়নিক প্রক্রিয়ায় সূর্যের আলোক রশ্মি পৃথিবীর অসংখ্য জীবকে টিকিয়ে রাখতে পারে, তাদের শক্তি যোগাতে সাহায্য করে, তার নাম সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। পৃথিবীর জীবজগতের জন্য সালোক সংশ্লেষণ একটি খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এর মাধ্যমে সূর্যের আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে বড় বড় জৈব অণুর মধ্যে, বিশেষ করে কার্বোহাইড্রেট বা শর্করা হিসেবে জীবের কোষের মধ্যে জমা হয়। কিন্তু শক্তি তো শুধু জমা করলেই হবে না, জীবের নানান কাজে সেই শক্তিকে ব্যবহারও করতে হবে। এই উদ্দেশ্যে শর্করা ভেঙে কোষের বিভিন্ন কাজে ব্যবহার করার উপযোগী শক্তিরূপে পরিণত করে আরেকটি প্রক্রিয়া, আর এর নাম হলো শ্বসন বা রেসপিরেশন। প্রকৃতিগত দিক থেকে সালোক সংশ্লেষণ এবং শ্বসন প্রায় বিপরীতমুখী প্রক্রিয়া, কারণ একটিতে শক্তি সঞ্চিত হয়, আরেকটিতে সঞ্চিত শক্তি ভেঙে কোষের ব্যবহার উপযোগী রূপে নেওয়া হয়। তবে মনে রাখতে হবে, সালোক সংশ্লেষণ ও শ্বসন প্রক্রিয়ার বিক্রিয়াগুলো হুবহু বিপরীত কিছু নয়। সালোক সংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়া দুটি তুলনা করলে পৃথিবীতে সমস্ত জীব যে সংযুক্ত সেটা বোঝা যায়। সালোক সংশ্লেষণ উৎপন্ন হওয়া উপাদানগুলো শ্বসনের কাঁচামাল, আর শ্বসন প্রক্রিয়ায় উৎপাদিত উপাদান ব্যবহৃত হয় সালোক সংশ্লেষণ। উভয় প্রক্রিয়ায় সাধারণভাবে যে পদার্থগুলো অংশগ্রহণ করে সেগুলো হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগ। তো এখানে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। সালোক সংশ্লেষণ ও শ্বসন প্রক্রিয়ার উপর ভিত্তি করে টিকে আছে পুরো জীব জগৎ। তো প্রক্রিয়াটি আমরা এখন একটু পড়বো। সংশ্লেষণ ও শ্বসন প্রক্রিয়ার উপর ভিত্তি করে টিকে আছে পুরো জীব জগৎ। তো ছবিটা আমরা একটু বিশ্লেষণ করে দেখি। এখানে একটি প্রাণী ও উদ্ভিদ ব্যবহার করে শর্করা ও অক্সিজেন। তো এই অক্সিজেন কিন্তু পায় উদ্ভিদের কাছ থেকে। প্রাণী এই শর্করা এবং অক্সিজেন গ্রহণ করে এবং ত্যাগ করে কার্বন ডাই অক্সাইড। সেই কার্বন ডাই অক্সাইড আবার উদ্ভিদ গ্রহণ করে, এই কার্বন ডাই অক্সাইডের সাথে পানি এবং সূর্যের বিক্রিয়ার মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে প্রাণীর জন্য এই শর্করা এবং অক্সিজেন তৈরি করে। তার মানে আমরা বলতে পারি, প্রাণী এবং উদ্ভিদ উভয়ের জন্যই কিন্তু এই সম্পূর্ণ প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদের প্রয়োজন কার্বন ডাই অক্সাইড এবং পানি, আবার প্রাণীর প্রয়োজন শর্করা এবং অক্সিজেন, যেটি সে পেয়ে থাকে এই উদ্ভিদের কাছ থেকে। আবার উদ্ভিদের প্রয়োজন কার্বন ডাই অক্সাইড, সেই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ পেয়ে থাকে প্রাণীর কাছ থেকে। তো সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ শব্দটিকে যদি আমরা ভাঙি তবে পাওয়া যায় সযোগ আলোক যোগ সংশ্লেষণ। সংশ্লেষণ শব্দটির অর্থ তৈরি করা বা হওয়া, তার মানে আলোর উপস্থিতিতে যে সংশ্লেষণ হয় তাকে আমরা সালোক সংশ্লেষণ বলতে পারি। ইংরেজিতেও কিন্তু বিষয়টা এমনই বোঝায়। সালোক সংশ্লেষণের ইংরেজি প্রতিশব্দ ফটোসিনথেসিস। শব্দটি দুটি গ্রিক শব্দ, ফটোস অর্থাৎ আলো, এখানে সূর্যালোক, ও সিনথেসিস অর্থাৎ সংশ্লেষণ বা তৈরি করা, এর সমন্বয়ে গঠিত। এক কথায় বলা যায়, সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস এর অর্থ সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিক সংশ্লেষণ। কি ঘটে এ সময়ে? কোন কোন রাসায়নিক উপাদান বা কাঁচামাল অংশ নেয় কিংবা তৈরি হয় এই প্রক্রিয়ায়? কোথায় সংঘটিত হয়? জীব জগতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়া। নিচের আলোচনায় আমরা এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। সালোক সংশ্লেষণের বিক্রিয়া। সালোক সংশ্লেষণ হচ্ছে একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যা সবুজ উদ্ভিদ এবং কিছু বিশেষ অণুজীবের যেমন সবুজ শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া ইত্যাদি কোষে সংগঠিত হয়। প্রক্রিয়াটি নিম্নলিখিত কয়েকটি ধাপে সম্পন্ন হয়। বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের পাতায় প্রবেশ করে,
উদ্ভিদের মূল দ্বারা শোষিত পানি পরিবাহিত হয়ে পাতায় পৌঁছায়। এবার পাতার কোষের বিশেষ অঙ্গাণু ক্লোরোপ্লাস্টে সূর্যের আলোর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড এবং পানি এই তিনটির মধ্যে কিন্তু বিক্রিয়া হয় এবং জটিল কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় অণু তৈরি হয়। এই প্রক্রিয়ায় অক্সিজেন বের হয় অর্থাৎ নির্গত হয়। সুতরাং পুরো বিষয়টিকে এভাবে বলা যায়, সূর্যের শক্তি ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড এবং পানির মধ্যে বিক্রিয়ায় শর্করা ও অক্সিজেন তৈরির প্রক্রিয়াটি হলো সালোক সংশ্লেষণ। খুব ছোট সহজ একটি বিক্রিয়ার মাধ্যমে পুরো প্রক্রিয়াটি দেখানো সম্ভব, যে কার্বন ডাইঅক্সাইড, পানি, আলো এই তিনটির বিক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে শর্করা, পানি, অক্সিজেন। সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয় সেটি খুব সহজ একটি পরীক্ষণের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো। তো পরীক্ষণের জন্য আমাদের লাগবে একটি বিকার, একটা ফানেল, একটা টেস্ট টিউব, পানি, সতেজ জলজ কিছু উদ্ভিদ হাইড্রিলা এবং একটা দিয়াশলাই। প্রথমে বিকারটি 2/3 পানি দিয়ে পূর্ণ করি। সতেজ হাইড্রিলা উদ্ভিদগুলো বিকারের পানিতে রেখে ফানেল দিয়ে এমন ভাবে ডেকে দিই যেন হাইড্রিলা উদ্ভিদগুলোর কাণ্ড ফানেলের নলের উপর দিয়ে থাকে। এরপর বিকারে আরো পানি ঢালি যেন ফানেলের নলটা সম্পূর্ণভাবে পানিতে ডুবে যায়। এবার টেস্ট টিউবটা পানি দিয়ে পূর্ণ করে বৃদ্ধাঙ্গুল দিয়ে বন্ধ করে ফানেলের নলের উপর এমন ভাবে উল্টিয়ে দিই যেন টেস্ট টিউবের পানি বের না হয়ে যায়। এরপর সবকিছুকে সূর্যালোকে রাখি। কিছুক্ষণ পর দেখতে পাবে হাইড্রিলা উদ্ভিদগুলোর কাণ্ডের প্রান্ত দিয়ে বুদবুদ আকারে গ্যাস বের হয়ে টেস্ট টিউবে জমা হচ্ছে এবং টেস্ট টিউবের পানি নিচে নেমে যাচ্ছে। টেস্ট টিউবের প্রায় সম্পূর্ণটা গ্যাসে পূর্ণ হলে দিয়াশলাইয়ের একটা সদ্য নিবন্ত কাঠি টেস্ট টিউবের মুখে প্রবেশ করলে নিবন্ত কাঠিটি ধপ করে জ্বলে উঠবে। দিয়াশলাইয়ের কাঠিটা কেন ধপ করে জ্বলে উঠবে? আমরা জানি অক্সিজেন এমন একটি গ্যাস যেটি ধার্য, কোনো পদার্থের স্পর্শ পেলে এটি জ্বলে উঠবে। উপরের পরীক্ষায় দিয়াশলাইটি জ্বলে উঠেছে, যা প্রমাণ করে যে বিকারে উৎপন্ন গ্যাসটি হচ্ছে অক্সিজেন। এই যে বুদবুদ উঠছে এবং এই হলো অক্সিজেন। সালোক সংশ্লেষণের স্থান। সূর্যের আলোর শক্তিকে জৈব রাসায়নিক শক্তিতে পরিণত করতে পারে এমন জীবে সালোক সংশ্লেষণ হয়। এই তালিকায় কিছু ব্যাকটেরিয়া এবং শৈবালও আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উদ্ভিদের সবুজ পাতা, যেখানে সালোক সংশ্লেষণের সবচেয়ে আদর্শ অবস্থাটি পাওয়া যায়। আমরা এখানে কেবল উদ্ভিদের সালোক সংশ্লেষণের কথাই আলোচনা করব। চারপাশে তাকালে আমরা যেসব উদ্ভিদ দেখতে পাই সেগুলো প্রায় অধিকাংশেরই পাতা সবুজ। চারপাশে অন্য রঙের পাতাও থাকতে পারে। পাতা হচ্ছে উদ্ভিদের সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ। পাতার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর পৃষ্ঠে ছোট ছোট ছিদ্র থাকে, যা দিয়ে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড পাতার কোষের ভেতর প্রবেশ করে। এই ছোট ছোট ছিদ্রগুলোকে পত্ররন্ধ্র বলে। পত্ররন্ধ্রগুলো এক ধরনের বিশেষ কোষ দ্বারা সুরক্ষিত থাকে। এসব কোষকে বলা হয় গার্ড সেল বা রক্ষক কোষ। গাছের পাতা সবুজ হয় কেন জানো? কারণ পাতার কোষে ক্লোরোফিল নামক এক ধরনের সবুজ কণিকা থাকে। ক্লোরোফিলের উপস্থিতি এই সবুজ পাতার রঙের জন্য দায়ী। এই ক্লোরোফিল কণা কিন্তু কোষের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকে না, বরং উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট নামক একটি বিশেষ অঙ্গাণুর মধ্যে অবস্থান করে। ক্লোরোপ্লাস্টের গঠন বৈশিষ্ট্য এমন যে এর ভেতরের বিশেষভাবে ভাঁজ হয়ে থাকা 2 স্তর বিশিষ্ট ঝিল্লি রয়েছে এবং এই ঝিল্লির গায়ে ক্লোরোফিল অণুগুলো নির্দিষ্ট অবস্থানে সজ্জিত থাকে। এই ক্লোরোপ্লাস্টের উপস্থিতি হচ্ছে উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। তো এখানে গাছের প্রচ্ছদের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। এই যে পত্ররন্ধ্র অর্থাৎ ছিদ্রগুলো, এবং এগুলোকে রক্ষক কোষ বলা হয়। আর এই স্তরে রয়েছে জাইলেম অর্থাৎ পানির পরিবাহক। এই স্তরে কিন্তু পানি এক স্থান থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে। ফ্লোয়েম অর্থাৎ খাদ্য পরিবাহক। এখানে একটি হলো পানির পরিবাহক, অন্যটি হলো উদ্ভিদের জন্য খাদ্য পরিবহন করে। এর নিচের ছবিটি হলো উদ্ভিদে ক্লোরোফিলের উপস্থিতি। এ হলো ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টে কিন্তু ক্লোরোফিল নামক উপাদান রয়েছে। এই উপাদানটির জন্যই কিন্তু পাতা সবুজ রঙের হয়ে থাকে। প্রাণী কোষে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না, এজন্যই কিন্তু কোনো প্রাণীর রং হয় না, অর্থাৎ প্রাণীদের কিন্তু কোনো রং আমরা দেখি না, যেমন আমাদেরও কিন্তু কোনো রং নেই, কারণ প্রাণীর শরীরে কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না। ক্লোরোফিল সমৃদ্ধ সবুজ পাতায় উদ্ভিদের মতন
সালোক সংশ্লেষণকারী অঙ্গ, তবে পাতা ছাড়াও যে কোনো অসবুজ সজীব কোষে অর্থাৎ সবুজ কাণ্ডে, যেমন ফণিমনসা, লাউ, কুমড়া, পুঁই ফুলের সবুজ বৃন্তিতে, অর্কিড ফুলের সবুজ অংশে সালোক সংশ্লেষণ হতে পারে। সালোক সংশ্লেষণের গুরুত্ব। সালোক সংশ্লেষণ উদ্ভিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য উৎপাদন করে। জীবজগতের সালোক সংশ্লেষণের গুরুত্ব অপরিসীম। নিম্নে সংক্ষেপের গুরুত্ব আলোচনা করা হলো। পৃথিবীতে শক্তির উৎস সূর্য থেকে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে উক্ত শক্তি সকল জীবে সঞ্চারিত হয়। পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণীর খাদ্য প্রস্তুত হয় এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। পরিবেশের ভারসাম্য রাখায় কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন অনুপাত রাখতে সালোক সংশ্লেষণ বিশেষ ভূমিকা পালন করে। কারণ পরিবেশে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় বা অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়, কিন্তু দুটি ক্ষতিকর কারণ হবে। এজন্য কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের পরিমাণের অনুপাত ঠিক রাখতে কিন্তু এই সালোক সংশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের বেঁচে থাকার প্রয়োজনীয় বিভিন্ন উপাদান যেমন কয়লা, পেট্রোল, রেয়ন, কাগজ, রাবার, ওষুধ ইত্যাদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ফল। শ্বসন। প্রতিটি জীবদেহে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জৈবনিক প্রক্রিয়ার জন্য শক্তি প্রয়োজন। এই শক্তি কিন্তু আসে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলো থেকে। আমাদের খাবারের মধ্যে থাকা শর্করা, প্রোটিন ও লিপিড অণুতে শক্তি সঞ্চিত থাকবে। শরীরে অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যের মধ্যে থাকা এই শক্তিকে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত করার প্রক্রিয়াই হচ্ছে শ্বসন। তার মানে আমরা যে খাবারটি খাই, খাবারের মধ্যে যে শক্তিটি থাকে, সেই শক্তিকে গতিশক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত করার প্রক্রিয়াটি হলো শ্বসন। এই গতিশক্তি ও তাপ শক্তির দ্বারা জীব খাদ্য গ্রহণ, চলন, রেচন, বৃদ্ধি, জনন প্রভৃতি শরীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে থাকে। শ্বসন একটি বিপাকীয় ক্রিয়া। এই প্রক্রিয়া চলাকালে বেশিরভাগ জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তবে সরল শ্রেণীর কিছু উদ্ভিদ ও প্রাণী অক্সিজেন ছাড়া শ্বসন ক্রিয়া সম্পন্ন করতে পারে। অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় তাকে সবাত শ্বসন বলে। তার মানে সবাত শ্বসন হলো যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন থাকবে। অপরদিকে যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন অনুপস্থিত থাকবে না, সেটি হলো অবাত শ্বসন। উপপ্রকার শ্বসনের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। উদ্ভিদ ও প্রাণীর প্রতিটি সজীব কোষে দিন রাত সবসময় শ্বসন কার্য ঘটে থাকে। আমরা মানুষ যে অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, তার মূল কারণ আমাদের শক্তি উৎপাদন অক্সিজেন ছাড়া সম্ভব নয়। অক্সিজেনের উপস্থিতিতে আমাদের গ্রহণ করা খাবার জারিত হয়ে শক্তি উৎপন্ন হয় এবং একই সঙ্গে কার্বন ডাই অক্সাইড বের হয়। উপরের আলোচনা থেকে বলা যায় যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষে থাকা খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতেই জারিত হয়ে খাদ্যে থাকা যে রাসায়নিক শক্তি, সেই শক্তিকে গতিশক্তি এবং তাপশক্তিতে রূপান্তরিত করে এবং মুক্ত করে। ফলে কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন হয় এবং এটি হলো শ্বসন প্রক্রিয়া। উদ্ভিদ ও প্রাণীদেহের বিভিন্ন সজীব কোষে শ্বসন প্রক্রিয়াটি মূলত একই, কিন্তু বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড নির্গমন পদ্ধতিটি ভিন্ন রকম। উদ্ভিদে শ্বসনকালে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় প্রক্রিয়াটি অপেক্ষাকৃত সরল। উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নেই। পাতার পত্ররন্ধ্র, কাণ্ডের ছিদ্রপথ এবং অন্তঃকোষের মাধ্যমে বায়ু উদ্ভিদ দেহের অভ্যন্তরে প্রবেশ করে। প্রাণীর দেহ শ্বসন বিভিন্ন অঙ্গের মাধ্যমে নানাভাবে সম্পন্ন হয়। সরল প্রাণীতে প্রধানত ত্বক ও শ্বাসনালীর মাধ্যমে শ্বসন হয়। উন্নত প্রাণীর শ্বসনে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময়ের জন্য বিশেষ ধরনের শ্বসন অঙ্গ আছে, যেমন মাছ ও ব্যাঙাচি ফুলকার সাহায্যে এবং স্থলজ মেরুদণ্ডী প্রাণী ফুসফুসের সাহায্যে শ্বসন সম্পন্ন করে। শ্বসনকালে শক্তি উৎপন্ন হওয়ার প্রমাণ। শ্বসনে যে শক্তি উৎপন্ন হয় তা পরের পৃষ্ঠায় বর্ণিত পরীক্ষার দ্বারা প্রমাণ করা যায়। তো শ্বসনকালে শক্তি উৎপন্ন হওয়ার একটি প্রমাণ আমরা এখন দেখব। এই পরীক্ষাটি করার জন্য আমাদের প্রয়োজন দুটি থার্মোফ্লাক্স, দুটি থার্মোমিটার, অঙ্কুরিত চোলা বীজ, পানিতে সিদ্ধ চোলা বীজ ও ছিদ্রযুক্ত রাবারের ছিপি। অঙ্কুরিত এই চোলা বীজগুলোকে একটি থার্মোফ্লাক্সের মধ্যে রেখে একটি ছিদ্রযুক্ত ছিপি দিয়ে মুখটি বন্ধ করতে হবে। এরপর ছিপির ছিদ্রের মধ্য দিয়ে একটি থার্মোমিটার এমনভাবে প্রবেশ করাতে হবে যেন থার্মোমিটারের নিচের প্রান্তটি অঙ্কুরিত চোলা বীজগুলোর মধ্যে প্রবেশ করে থাকে। অনুরূপভাবে অপর আরেকটি থার্মোফ্লাক্সে সিদ্ধ চোলা বীজগুলোকে রাখতে হবে
এবং অপর থার্মোমিটারটি একইভাবে স্থাপন করতে হবে। প্রতিটি থার্মোমিটারের পারদ তাপমাত্রার অবস্থান চিহ্নিত করে রাখতে হবে। এবার আমরা এটি পর্যবেক্ষণ করব। কিছুক্ষণ পর দেখা যাবে জীবন্ত অঙ্কুরিত চোলাবীজ যুক্ত থার্মোফ্লাক্সের উষ্ণতার বৃদ্ধি ঘটায় থার্মোমিটারের তাপমাত্রার পরিবর্তন ঘটছে। সিদ্ধ বীজযুক্ত থার্মোফ্লাক্সের উষ্ণতার বৃদ্ধি হয়নি, অর্থাৎ এই থার্মোফ্লাক্সে রাখা থার্মোমিটারের তাপমাত্রা অপরিবর্তিত রয়ে গেছে। সিদ্ধ চোলাগুলোর কোষগুলো জীবিত নয় এবং সেখানে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হতে পারছে না। অপরদিকে যে জীবিত চোলাগুলোতে জীবন্ত কোষের শ্বসন প্রক্রিয়া চলছে, সেখানে উৎপন্ন তাপশক্তি তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। এতে প্রমাণিত হয় যে জীবন্ত কোষে শ্বসন প্রক্রিয়ার ফলে তাপশক্তি উৎপন্ন হয়। মানুষের শ্বসন, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে শীতকালে যখন আমাদের নাক ও মুখ থেকে শ্বাস ছেড়ে দিই, তখন আমরা হালকা ধোঁয়ার মতো বাতাস বের হতে দেখি। আমরা যখন শ্বাস ছাড়ি তার সাথে আমাদের ফুসফুস থেকে জলীয় বাষ্প বের হয়। শীতের সময়ে এই শ্বাসের সাথে বের হয়ে আসা জলীয় বাষ্প বাইরের কম তাপমাত্রায় ছোট ছোট পানির কণায় পরিণত হয়, যা আমরা ধোঁয়ার মতো দেখি। আমরা সাধারণত নাক দিয়ে বাতাস নিই, আবার ছেড়ে দিই। আমাদের বুক হাঁপড়ের মতো অবিরত সংকুচিত ও প্রসারিত হয়। এতে ফুসফুসের আয়তন বাড়ে ও কমে। বুকে হাত দিলে এই বিষয়টি তুমি টের পাবে। গভীরভাবে শ্বাস নাও, আবার ছেড়ে দাও। এটাই মূলত তোমার শ্বাসন প্রক্রিয়ার একটি দৃশ্যমান ধাপ। তবে কোষের ভেতরে সংগঠিত শ্বসন প্রক্রিয়ার অংশটুকু কিন্তু আমরা কালে চোখে দেখতে পাই না, কেবল পরীক্ষার মাধ্যমে আমরা তা বুঝতে পারি। ফুসফুস অবিরত সংকুচিত ও প্রসারিত হয়ে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে। এভাবে অবিরত অক্সিজেন নেওয়া ও কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করা শ্বাসক্রিয়া নামে পরিচিত। এটা শ্বসনের একটি ধাপ। তাহলে শ্বসন প্রক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, বহিঃশ্বসন ও অন্তঃশ্বসন। বহিঃশ্বসন যে প্রক্রিয়া ফুসফুসের মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে বহিঃশ্বসন বলে। এই পর্যায়ে ফুসফুস ও রক্তের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। তো বহিঃশ্বসন আবার দুই পর্যায়ে হয়, যেমন প্রশ্বাস, নিঃশ্বাস। প্রশ্বাস হলো পরিবেশ থেকে আমরা যে অক্সিজেন যুক্ত বায়ু গ্রহণ করি, একেই বলা হয় প্রশ্বাস। আবার নিঃশ্বাস, প্রশ্বাসের পরে নিঃশ্বাস পর্যায় শুরু হয়। এই পর্যায়ে আমাদের ফুসফুসের আয়তনে ছোট ও সংকুচিত হয়, ফলে বায়ুতলের ভেতরের বায়ু এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফুসফুস থেকে পরিবাহিত হয়ে নাক দিয়ে বাইরে নির্গত হয়। অন্তঃশ্বসন প্রক্রিয়ায় দেহের কোষের মধ্যকার খাদ্য অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে গতিশক্তি ও তাপশক্তিতে পরিণত হয়। ফুসফুসের রক্তে যে অক্সিজেন প্রবেশ করে তা রক্তের মাধ্যমে বাহিত হয়ে প্রতিটি কোষের অভ্যন্তরে প্রবেশ করে। তারপর এটি কোষের ভেতরের খাদ্যের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। এর ফলে তাপশক্তি ও কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইড আবার রক্ত দ্বারা বাহিত হয়ে ফুসফুসে ফেরত আসে। শ্বসনের গুরুত্ব, শ্বসন প্রক্রিয়াটি জীবের শক্তি ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিটি জৈব রাসায়নিক প্রক্রিয়া সচল রাখার জন্য একটি জীবের শক্তি প্রয়োজন এবং ওই শক্তি শ্বসন থেকেই আসে। শ্বাস প্রশ্বাসের সময় অপসারিত কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহৃত হয় এবং কার্বোহাইড্রেট তৈরি হয়। এই প্রস্তুত খাদ্য সমগ্র জীবজগতের জীবন রক্ষা করে। শ্বসন প্রক্রিয়া আমাদের কোষের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ায় কোনো অস্বাভাবিকতা দেখা দিলে আমাদের শরীরের ভারসাম্য নষ্ট হয় এবং বিভিন্ন রোগ ব্যাধিতে আমরা আক্রান্ত হয়ে পড়ি। তো আশা করি তোমরা এই ভিডিও থেকে শ্বসন প্রক্রিয়া, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এবং জীবের শক্তির প্রবাহে এই প্রক্রিয়াগুলোর গুরুত্ব, বিভিন্ন বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।